চারুকলা ভর্তি প্রস্তুতি, এনটিআরসি জব প্রিপারেশন এবং বিদেশে উচ্চশিক্ষার জন্য বিস্তারিত গাইডলাইন পেতে আজকেই আমাদের নিউজলেটার এনরোল করুন এবং সোশ্যাল মিডিয়ায় নক দিন এখনই। তো আমরা একটু কর্নার স্টেপ নাম্বার গুলো লিখে নিই, খেয়াল করুন সবাই। ফার্স্ট স্টেপ হচ্ছে বেসিক অবজারভেশন। লাইক আমরা সহজভাবে যদি বলি, কিভাবে আসলে একটা ছবি আপনি আঁকবেন বা আপনার এই যে পেজের সারফেসটা আছে এখানে আপনি কিভাবে উপস্থাপন করবেন, এইটার একটা প্ল্যান সাজানো মনে মনে, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে ফর্ম ক্রিয়েশন। আপনি যেই ছবি আঁকেন না কেন তার একটা বক্সের ফর্ম তৈরি করতে হবে। থার্ড হচ্ছে স্টেপ 3 ডিটেলস, ঠিক আছে। তো আমাদের টার্গেট থাকবে যে আমরা এই তিনটে স্টেপে ছবি আঁকবো, এনি টাইপ অফ পিকচার, যেটাই হচ্ছে আমাদের আঁকার প্রয়োজন হয় বা আমাদের যেভাবে বলা হয়, ঠিক আছে। তো ফার্স্ট ডেতে আজকে আমরা প্রথম দুইটা স্টেপ নিয়ে কথাবার্তা বলবো, বাট সেকেন্ড স্টেপটাকে আমরা বেশি গুরুত্ব দিব, ঠিক আছে। সো লেটস স্টার্ট। জেনারেলি আপনি যখন কোনো ছবি আঁকাবেন তখন সেই ছবির একটা বেসিক গঠন থাকে বা একটা বেসিক কি বিষয় থাকে। যেমন মনে করেন আপনাকে বলা হইলো যে একটা হিউম্যান ফিগার আঁকেন, বসা ফিগার। তো বসা ফিগার একটা স্টাইল আছে, একটা প্রসেস আছে, সেই অনুযায়ী কিন্তু আপনাকে দেখাইতে হবে, উপস্থাপন করতে হয়। তো এটার জন্য আসলে কিভাবে বিষয়টাকে কার্যকরী ওয়েতে উপস্থাপন করাটা উচিত, এটা নিয়ে কিন্তু আমাদের অনেকের ভেতর অনেক কনফিউশন থেকে যায়। সো লাইক আমরা যেই ছবি আঁকাই, যেই প্যাটার্নেই আঁকাই, সবসময় মাথায় রাখতে হয় যে ছবিটা যেন একটা অ্যাকুরেসি থাকে বা উপস্থাপন করার ভেতরে যেন ওইটাকে দেখে মনে হয় যেটা রিয়েল লাইফের সাথে মিলে। হুম। জেনারেলি আর্টের ভাষায় আপনি যখন একটা দাঁড়ানো ফিগার আঁকবেন সেটাকে সাধারণত ৮ মাথা হিসাব করা হয়, আর বসা ফিগারকে ৫.৫ মাথা হিসাব করা হয়। অনেক ক্ষেত্রে দাঁড়ানো ফিগারকে ৮.৫ থেকে ৯ মাথাও ধরা হয়ে থাকে। কিন্তু এটা হইতেছে জেনারেলি যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আছে সেই স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে। মানুষগুলো অনেক লম্বা হয়, বেশি বহুল হয়, প্লাস বুঝতেছেন তো কেমন দেখা যায়। তো আমরা জেনারেলি ৮ মাথা হিসাবেই আঁকাবো। তো দাঁড়ানো ফিগার ৮ মাথা, বসা ফিগার ৫.৫ মাথা, চেয়ারের উপর বসে আছে আমাদের ফিগার। তো এই মাথার হিসাবটা কেমন, এটা হচ্ছে আমাদের বুঝতে হবে। আমরা যদি একটা সার্কেল ক্রিয়েট করি আমাদের পেজে, মনে করেন যে আমরা এখানে একটা সার্কেল দিলাম এইভাবে, হ্যাঁ। এই সার্কেল বরাবর আমরা নিচে আরো ৫.৫ মাথা অ্যাড করবো যদি আমরা বসা ফিগার আঁকি। আর যদি এমন একটা ফিগার আঁকি যেটাকে দেখে মনে হচ্ছে যে ওটা কিছুটা বসা ফিগার টাইপ, বাট ইটস নট লাইক আ ফুল বসা ফিগার, সিটিং ফিগার, এরকম যদি মনে হয় তাহলে আমরা ৬ মাথা অ্যাড করতে পারি। হ্যাঁ। তো দেখেন আমি এইটুকু একটা মাথা অ্যাড করলাম, জাস্ট রাউন্ড সার্কেল নিলাম যেটা আমরা প্রিভিয়াসলি শিখেছি মাল্টিপল লাইন্স ক্রিয়েট করে। এই বরাবর হচ্ছে আমরা নিচের দিকে চলে আসবো, ২, ৩, ৪, ৫, আর এই অর্ধেক, ৫-এর অর্ধেক ৫.৫। তো এই স্পেসটাকে আমরা কিভাবে ক্রিয়েট করছি আমরা একটু বোঝার চেষ্টা করি। এই যে আমরা এখন সার্কেল করে দাও দিয়ে এই জায়গাটাকে হাইলাইট করে নিলাম। আমরা নেক্সট যে ফিগারটা আগাইতে চাই সেটা হচ্ছে সরাসরি এই পরিসরে আসবে বা এখানে এসে শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো প্রশ্নটা হইতেছে যে আমরা এই যে ৫.৫ মাথার হিসাবটা রাখছি, এটাকে হচ্ছে আমরা কিভাবে মানে আওতাভুক্ত করলাম বা আমাদের ওভারঅল প্রিপারেশনটাকে আমরা ধরলাম। জেনারেলি এই যে মাথার শেপটা আছে এটা হচ্ছে আমাদের পেন্সিলের টপ পজিশন থেকে এই বুড়ো আঙুলের লাস্ট অব্দি পর্যন্ত আমরা এভাবে এক মাথা ধরবো, ঠিক আছে। ইটস এ ভেরি জেনারিক প্রসেস, খুব রকেট সায়েন্সও কিছু না। এটা আপনি যে কোনো ভাবেই নিজের মতো করে উপস্থাপন করতে পারেন। এই যে এক মাথা, এরকম ২ মাথা হয়ে গেল, এই যে দেখেন বেশি হয়ে গেছে। এই যে এই আঙুলটা, এই আঙুলটা আমি এখানে বাঁধাইছি আর এই লিডের শেষটা এখানে বাঁধাইছি। এক মাথা, ২, ৩, ৪, ৫, আর এই অর্ধেক, এই টোটালটার অর্ধেক হচ্ছে এতটুকু ৫.৫, ঠিক আছে। তো এই ৫.৫ মাথার হিসাবটাকে এখন আপনাকে পেজের উপর আনতে হবে। তো অনেকে কোয়েশ্চেন্স করে যে কম্পোজিশনটা আসলে আমরা পেজে কিভাবে সাজাবো, বা আমি যে স্ট্যান্ডার্ডে আঁকানোর চেষ্টা করছি এখানে আমি কিভাবে আসলে কম্পোজিশনটা নিয়েছি। এটা খুব কমন একটা বেসিক কোয়েশ্চেন্স থাকে সবার জন্য। তো জেনারেলি আপনারা যদি খুবই সহজে বুঝেন, কম্পোজিশন মানেটা হচ্ছে যে কোনো কিছুর বিন্যাস করা বা কোনো কিছুকে সাজানো। তো এটা হচ্ছে আপনি যখন ফেসিয়াল করে মেকআপ ইউজ করতেছেন, কপালের মাঝখানে ২ আঙ্গুল উপরে টিপ পড়তেছেন, ১.৫ আঙ্গুল উপরে টিপ পড়তেছেন, আপনাকে যেমন ফ্যান্সি লাগতেছে বা সুন্দর লাগতেছে,
কম্পোজিশনটা হচ্ছে এরকম বিউটিফিকেশন করাটাই মূলত। নেচারের ভিতর কিন্তু এটা অটোমেটিকলি হয়ে থাকে। আপনি যত এক্সপেরিয়েন্স আই থেকে দেখবেন, আই শেড থেকে দেখবেন, তত জিনিসটা আপনার চোখের সামনে আসবে। লাইক ম্যাচুরিটি, এটাকে আমরা আর্টের ম্যাচুরিটিও কিন্তু বলতে পারি। ঠিক আছে? ফর এক্সাম্পল মনে করেন যে আপনি যখন বাচ্চা থাকেন, আপনি কেমন আচার আচরণ করেন, চাইল্ডিশ। আস্তে আস্তে যখন বড় হন, সমাজে, মানুষে, পরিবারের সবার সাথে আপনি মিশতেছেন, তখন কিন্তু আপনার ম্যাচুরিটি লেভেল চেঞ্জ হয়ে যায়, বা আপনি হইতেছে আগের মতো আর বিহেভ করতেছেন না। লাইক এরকম বিহেভ করেন, আপনি বড়দের মতো বিহেভ করেন, বেশি পণ্ডিতের মতো বিহেভ করেন, এরকম কিন্তু আমাদের অনেক ফ্যামিলি মেম্বার্সরা আমাদের কিন্তু বলে। এর মানেটাই হইতেছে যে আপনি ইউ আর ম্যাচিউর এনাফ টু ডিল উইথ দিস টাইপ অফ থিংস। ঠিক আছে? এইটুকু আগে বুঝেন। সেম ওয়ে আমরা যখন ছবি আঁকাবো, আমাদের এই ব্যাপারটা কিছুটা হলেও হাইলাইটেড করে রাখা খুব প্রয়োজন। আদারওয়াইজ কিন্তু আমাদের আঁকানোটা প্রপারলি হবে না। তো ড্রয়িং এর ম্যাচুরিটি বলতে আমরা কি বলতে পারি? একটা ছবি দেখে যেন মনে হয় যে ওইটা রিয়েল লাইফে এক্সিস্ট করে, এমন টাইপের কিছুই হচ্ছে ছবি আঁকার ম্যাচুরিটি। তো কম্পোজিশনের ক্ষেত্রে হচ্ছে আপনাকে সেভাবে বিষয়টাকে তুলে ধরতে হয়। আমি যদি খুব সহজে বলি, আপনি উপর থেকে 3 আঙ্গুল, সাইড থেকে 3 আঙ্গুল এইভাবে, আর নিচ থেকে এরকম 3 আঙ্গুল বাদ দিয়ে ভিতরে যতটুকু স্পেস আছে, এইটুকু স্পেসে যদি আপনি ছবিটা আঁকান, তাহলে আপনি সরাসরি হচ্ছে কম্পোজিশনটা একটা প্রপার ওয়েতে পাবেন। ঠিক আছে? এই হচ্ছে বেসিক ব্যাপার। তো আপনাকে এই জিনিসটা 30 মিনিটস আগাইতে হবে। যারা সায়েন্সে আর্কিটেক্ট এক্সাম দিচ্ছেন বা দিবেন, বা যারা হচ্ছে অন্যান্য ইউনিট এক্সাম দিবেন, তাদেরকেও কিন্তু একটা স্পেসিফিক 45 মিনিটস, 60 মিনিটস এর ভেতরে, ম্যাক্সিমাম 60 মিনিটস এর ভেতর সাধারণত একটা ড্রয়িং আঁকানোর নিয়ম, একটা স্ট্যান্ডার্ড টাইম বাংলাদেশের অ্যাডমিশন টেস্টের এক্সামের জন্য। ঠিক আছে? তো অবশ্যই আপনি যখন ছবি আঁকাচ্ছেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন। তো আমাদের ক্ষেত্রে কিন্তু কম্পোজিশন ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, এবার আমরা ফিগারের যে মাপ ধরার প্রসেসটা আছে, মাথার হিসাব, এটাও কিন্তু আমরা বের করে ফেললাম। ইন দ্য মিন টাইম আমাদের এখন কি করতে হবে? আমরা সরাসরি হচ্ছে সেকেন্ড স্টেপে যাব, ফর্ম ক্রিয়েশন, বক্সের শেপে। ঠিক আছে? তো আমরা সাধারণত যে ফিগারটা আগাইতে চাই বা আমরা আঁকাবো, সবসময় মাথায় রাখতে হবে ওই ফিগারটা যেন সরাসরি হচ্ছে আপনি যেই প্যাটার্নেই উপস্থাপন করতে চান না কেন, সেটা যেন একটা প্রপার বক্সের শেপে আসে। ঠিক আছে? তো জেনারেলি আমরা যখন একটা ছবি আঁকাই, ছবির 3টা ভিউ হয়, ভিউ পয়েন্ট বলে এটাকে আর্টের ভাষায়। একটা হচ্ছে ফ্রন্ট ভিউ, এই যে আমার হাতটা আপনি দেখতে পাচ্ছেন, অনেক কালো যদিও, এটা হচ্ছে ফ্রন্ট ভিউ। ঠিক আছে? এইটা হচ্ছে সাইড ভিউ, আর এটা হচ্ছে 3-2 ভিউ। অ্যাঙ্গেলটা খেয়াল করেন, 3-2 ভিউ। ফ্রন্ট ভিউতে আপনি আপনার হাতের একটা সামনের অংশটা দেখতে পান, সাইড ভিউতে একটা জাস্ট সাইডের পার্টটা আপনি দেখতে পাচ্ছেন, আর 3-2 ভিউতে আপনি 3 ভাগের 2 ভাগ দেখতে পাচ্ছেন। কিভাবে? এখান থেকে আপনি এখানে চোখ যাচ্ছে, বাট আপনি এই সাইডটা কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছেন না। সো এটাকে আমরা 3-2 ভিউ বলে থাকি। তো জেনারেলি যখন কোনো ছবি আঁকানো হয়, তখন আপনাকে এই ভিউটার ব্যাপারটাও মাথায় রাখতে হয়। কারণ আপনি যখন অনেক বেশি প্র্যাকটিস করে যাবেন, তখন কিন্তু আপনাকে এই জিনিসটা আইডেন্টিফাই করতে হবে। বাট হ্যাঁ, যদি আপনাকে পরীক্ষার হলে ড্রয়িং এর ক্ষেত্রে কোনো রেফারেন্স না দেয়, তাহলে এই ভিউ পয়েন্টের কোনো প্রয়োজন নাই। ঠিক আছে? আপনি জাস্ট ফ্রন্ট স্পেসে পাসপোর্ট সাইজ ছবি যেমন আপনি সামনের দিকে দেখে তাকান, বা যেভাবে ছবিটা তোলা হয়, আপনি যেভাবে জেনারেলি আঁকেন, এটাও ওইভাবে আপনাকে উপস্থাপন কি করতে হবে। সো ইটস আ ভেরি ইজি অ্যান্ড বেসিক থিং আর্টের ক্ষেত্রে। আমরা চেষ্টা করতেছি যে খুব কমপ্লিকেটেড না করে আপনাদের বিষয়টাকে বুঝিয়ে দেওয়া, যেন পরবর্তী প্র্যাকটিসে আপনি যখন নিজে নিজে কোনো কিছু আঁকানোর ট্রাই করেন, আপনি যেন সুন্দরভাবে প্র্যাকটিস করতে পারেন বাসায় বসে, সেলফ স্টাডি, বা আমরা সরাসরি যেটা সেলফ প্র্যাকটিস বিষয়টা বলে থাকি। ওকে, সো লেটস মুভ অন দা আমাদের সেকেন্ড পার্ট। তো আমরা এখানে কিন্তু একটা ফেসের শেপটাকে মার্ক করেছি, খেয়াল করেন, রাউন্ড শেপ, তাই না? এখান থেকে এই পর্যন্ত। তো আমাদের একটা ফেসের শেপের ভিতর কিন্তু অনেক ইনফরমেশন আছে বা অনেক জিনিসপত্র থাকে। তো আমরা চেষ্টা করব যে সব থেকে মেজর বা কোর যে বক্সের শেপটা আছে, সেটাকে কিভাবে এই এরিয়ার ভেতরে সেট করা যায়। হুম, তো যদি আমরা 3-2 ভিউ বা এই শেপে একটা কিছু আঁকানোর চেষ্টা করি, তাহলে ব্যাপারটা কেমন আসবে? যদি আমরা এই ফেসের শেপটাই চিন্তা করি, তাহলে ব্যাপারটা কেমন আসা উচিত, সেই বিষয়টা আমরা এখন সরাসরি দেখার চেষ্টা করব। ওকে, সো লেটস ডু ইট। আমাদের টার্গেট কি? বক্সের শেপ ক্রিয়েট করা। তো আমরা আমাদের ফেসে যতগুলো বক্সের শেপ সাধারণত দেখে থাকি, আমরা সেভাবে ব্যাপারটাকে উপস্থাপন করব। ফার্স্ট অফ অল, আমাদের টার্গেট থাকবে যে 3-2 ভিউতে আমাদের যে ফেসের ওভারঅল পার্টটা আছে, এইটাকে ভাগ করা। এই হয়ে গেল 2 ভাগ, এই হয়ে গেল 1 ভাগের অল্প অংশ। হ্যাঁ,
এবার হচ্ছে আমরা একটু বক্সের শেপটাকে এনহ্যান্স করবো, বাট তার আগে আমরা এখানে একটা সার্কেল ক্রিয়েট করলাম। দেন এই অংশ থেকে আমরা এই অংশ নিচের দিকে নিয়ে আসবো, খেয়াল করেন মনোযোগ দিয়ে। তো এখন দেখেন আমাদের কিন্তু এটা একটা স্কেলিটনের মতো হালকা একটা শেপ হলেও কিন্তু লাগতেছে। এর কারণটা হচ্ছে কি, যে আমরা আমাদের টোটাল যে শেপটা আছে সেটাকে একটু ভেঙে হাইলাইট করে আলাদা করে নিয়েছি। ইন দ্য সেম ওয়ে উই আর ডুইং দ্য সেম রিপিটেড থিং হিয়ার। ক্লিয়ার? এরপরে আমাদের ফেসের যে পার্টটা আছে এই অংশটাকে আমরা এভাবে একটু হাইলাইট করে নিলাম। দেন আমরা এখান থেকে সরাসরি আমাদের পুরুষের যে চুলের যে পার্টটা আছে সেটাকে একটু ধরে নিলাম। দেন আপনি চাইলে এখানে কিছু মাল্টিপল লাইন দিতে পারেন। শুরুতে খেয়াল করেন আমি একটা যে কথা বলেছি যে আপনি যাই আঁকেন না কেন আপনার পেন্সিলটা কিন্তু অনেক শার্প করে উপস্থাপন করাটা জরুরি। আদারওয়াইজ কিন্তু আপনার আঁকাটা বেটার হবে না। ফিগার পজিশনিং বলে একটা কথা আছে। সো আপনি যখন কোনো ফিগারটা আঁকাইতে চান, সেই ফিগারটার আসলে অ্যাঙ্গেলটা কোন দিক থেকে দেখা যায় বা এটাকে কোন দিক থেকে আপনি মানে উপস্থাপন করতেছেন, এটা কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট এন্ড নেসেসারি। জাস্ট লাইক দিস। তো দেখেন আমাদের কিন্তু অটোমেটিক্যালি একটা ছোট্ট ফেসের শেপটা বের হয়ে গেছে। সি, দিস ইজ হাউ ইট ওয়ার্কস। এবার আমরা আস্তে আস্তে করে সরাসরি কি করবো বলেন তো? আমাদের মেয়েদের কিন্তু এটা বিউটি বোন বলে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে কিন্তু এটা কি বলে বলেন তো? বলতে পারবেন কেউ? সায়েন্সে পড়ছেন না আপনারা? অ্যাপেক্স অ্যাডম বলে মনে হয়। এক্স্যাক্টলি। তো আমরা কিন্তু ওইটাকেই ছোট্ট করে বক্সের শেপে হালকা ক্রিয়েট করে নিলাম। তো এখান থেকে আমরা যখন ক্রিয়েট করতেছি আমাদের কিন্তু এটা গলার শেপ হালকা হলেও দেখা যাচ্ছে। এবার আমরা কি করব? আমরা সরাসরি হচ্ছে আমাদের এই যে বডির যে সাইডের পার্টটা আছে এই পার্টটার বা এই হাড়ের অংশটাকে একটু নিয়ে আসলাম। আপনি চাইলে এখান থেকে হালকা একটু রাউন্ডও দিয়ে নিতে পারেন। ঠিক আছে? দেখেন তো এটা কিন্তু একটা পুরুষ মানুষের ফেসের মতো লাগতেছে, তাই না? দেন আমি এখন এবার কি করব? সরাসরি আমি চেষ্টা করব যে কিভাবে আমাদের বডি স্ট্রাকচারটা একটা প্রপার শেপে আসে। ফার্স্ট অফ অল আমরা মাঝখান থেকে একটা লাইন ক্রিয়েট করতে চাই। এভাবে আমরা একটা লাইন ক্রিয়েট করলাম, তাই। তো খুবই বেসিক ব্যাপার। এখান থেকে হচ্ছে আমাদের চেস্টের পার্টটা যাবে। দেন আমরা এখান থেকে আমরা আরেকটা ছোট্ট করে বক্সের শেপটা ক্রিয়েট করতেছি। ভ্যানিশিং পয়েন্টের কারণে কিন্তু আমাদের যে বডি স্ট্রাকচারটা আছে সেটা কিন্তু সরাসরি একটা লাইন একটার সাথে আরেকটা কিন্তু মিলতেছে না, বাট ইটস লুক লাইক যে আমাদের কিন্তু পরবর্তী স্টেপে এই বিষয়টা এভাবে আসতে পারে। সি, এখন দেখেন আমাদের কিন্তু আস্তে আস্তে সিচুয়েশনটা এখানে চেঞ্জ হচ্ছে। আপনি চাইলে স্টিক ড্রয়িংও করতে পারেন, আমি যেভাবে দেখাচ্ছি এরকম স্টিক ড্রয়িং। এভাবে আপনি স্টিক ড্রয়িং এর মাধ্যমে ভাগ করে নিতে পারেন। ইটস অল আপ টু ইউর চয়েস। স্টিক ড্রয়িং আঁকাইলে আপনি যদি এই শেপটা এরকম ধরেন, এখানে আপনার অবশ্যই অবশ্যই হাতের এই শেপটা এই বরাবর আসতে হবে। তা না হলে কিন্তু স্টিক ড্রয়িংটা আপনি হাতের যে শেপটা আনতেছেন সেটাকে ডিসপ্রপোর্শন লাগে। ঠিক আছে? দেখেন এ হলো আমাদের হাতের বেসিক স্টিক শেপ। এবার হচ্ছে আমরা কি করতে চাই, আমরা হচ্ছে এখান থেকে এই হাতটার দিকে একটু বের চলে যাই। আমরা বুঝেই যাচ্ছি যে এখান থেকে কিন্তু আমাদের নাভির পার্টটা তৈরি হবে। সি, in this area we are creating নাভির পার্ট। ওকে, অলরাইট। এবার আমরা এখানে একটা ছোট রাউন্ডের শেপ নিব। একইভাবে আপনি এইভাবে হাতের শেপটাকে মেজর করবেন। হ্যাঁ, এই অংশটা এই পর্যন্ত। এই গ্যাপটা খেয়াল করে রাখবেন কতটুকু গ্যাপ আসতেছে, কিভাবে আসতেছে।
সি এইখান থেকে এই পর্যন্ত অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার এরিয়া। ঠিক আছে, আপনার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আপাতত এইটুকু বুঝে রাখেন। এবার আমাদের এখান থেকে কিন্তু পায়ের শেপটা আসতেছে সরাসরি। তো পায়ের শেপটা আমরা সেম স্টাইলে এখান থেকে যদি বের করি, এখানে এসে সরাসরি এখানে শেষ হয়ে যাচ্ছে, লাইক দিস, অ্যান্ড দেয়ার উইল বি দ্য অ্যানাদার পা। এই পাটা হচ্ছে আমরা একটু ছড়াই দিতে চাই, কিন্তু অবশ্যই এই মেজারমেন্টটা মাথায় রাখবেন যেন এটা এই বরাবর আসে। এই পাটা সরাসরি এরকম নিচে আসবে, লাইক দিস। এবার একটু যদি আপনি নোটিস করেন, আমাদের কিন্তু অলমোস্ট একটা ফেস বডি শেপটা আমরা ধরে ফেলছি স্টিক ড্রয়িং এর মাধ্যমে, তাই না? যে এই পাটা এখানে আসে, তাহলে আমরা সরাসরি হচ্ছে এখান থেকে কি করতে পারি, পায়ের যে অ্যাঙ্গেলটা, পায়ের যে শেপটা আছে, আমরা বেসিক্যালি ওটা ধরে ফেলতে পারি। ঠিক আছে, আর এখান থেকে আপনি সরাসরি এই পাটা ধরে ফেলবেন। অবশ্যই মাথায় রাখবেন যেন এই মেজারমেন্টটা একরকম থাকে। এই যে এই পাটা কিন্তু আমাদের এখানে শেষ হয়েছে, দেন 6.5 মাথার হিসেবে, 5.5 মাথা হিসেবে ভেতরে থাকবে। দেখেন, এবার খেয়াল করেন, এবার আমি আপনাদের সাথে যে বিষয়টা শেয়ার করতে চাইতেছি, যে আপনি যেই ছবি আঁকান না কেন, প্রতিটা ছবির ভেতরে কিন্তু একটা পার্সপেক্টিভের বিষয় কাজ করে। তো পার্সপেক্টিভের ব্যাপারটা কি, আমি এটা আপনাদের সাথে এখন শেয়ার করবো। পার্সপেক্টিভটা হচ্ছে কোনো কিছুকে বড় থেকে ছোট দেখানো বা ছোট থেকে বড় দেখানো। ঠিক আছে, এটা হচ্ছে মূলত পার্সপেক্টিভের কাজ। তো জেনারেলি আমরা যখন কোনো ছবি আঁকাই বা কিছু উপস্থাপন করি, তখন কিন্তু তার ভেতরে আমাদের পার্সপেক্টিভটাকে আনতে হয়। হ্যাঁ, খুব সহজে যদি বলি, আপনারা যখন ছোটবেলায় ট্রেন স্টেশনের সামনে দাঁড়াইছিলেন, দেখছেন বগিগুলা ছোট থেকে বড় হচ্ছে, বড় থেকে ছোট হচ্ছে, বা ট্রেন লাইনের সামনে হচ্ছে জেনারেলি আমরা যখন কোনো কিছু ধরি তখন কিন্তু দেখি বড় থেকে ছোট লাগে। তো এটার কারণটাই হচ্ছে পার্সপেক্টিভ। তো আপনি কি আমাকে বলতে পারবেন এখানে ছোট থেকে বড় কোন জিনিসটা দেখা যাচ্ছে? এনিওয়ান ট্রাই টু গেস? এনিওয়ান? এনিওয়ান ওয়ান্ট টু গেস কোথায় পার্সপেক্টিভ দেখা যাচ্ছে বলুন তো? কেউ পারবেন না, এতটা ক্রিয়েটিভ হইতে পারলেন না এখনো। আপনি যদি খেয়াল করেন, এই পায়ের শেপটা কিন্তু বড় হচ্ছে, দেখাচ্ছে বড় দেখাচ্ছে, তাই না? আর এই পায়ের শেপটা কিন্তু ছোট দেখাচ্ছে। এর কারণটাই হইতেছে যে এখানে পার্সপেক্টিভের বিষয় কাজ করতেছে। সো ইটস অলওয়েজ নেসেসারি। ঠিক আছে, তো আপনাকে কিন্তু এই ছবির ক্ষেত্রে এই ব্যাপারটা এভাবে মাথায় রাখতে হবে উপস্থাপন করার ক্ষেত্রে। হ্যাঁ, এট দ্য সেম টাইম আমরা যদি এই হাতের দিকে লক্ষ্য করি, এই হাতের আর এই হাতে আমাদের যে ডিস্টেন্সটা আছে, এই যে এই অংশের যে ডিস্টেন্সটা আছে কিন্তু এরকম হয়ে গেছে। আবার এখান থেকে যে ডিস্টেন্সটা আছে, এটা কিন্তু একটা প্রপার ডিস্টেন্সে আসছে, বুঝছেননি? আর এই অংশটা যদি আপনি নোটিস করেন, এখান থেকে কিন্তু এই জিনিসটা বেশ ছড়ানো, তাই না? এটা কিন্তু একটু বামে সরে গেছে। দেন এখান থেকে কিন্তু গ্যাপটা বেশি বাড়ছে। তো এই যে প্রত্যেকটা ভ্যারিয়েশন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি, এটাই মূলত হচ্ছে পার্সপেক্টিভের খেলা, যেটা হচ্ছে আপনার আঁকিবুকির মাধ্যমে উপস্থাপন করতে হবে। ক্লিয়ার? তো এখন আপনারা কি এই জিনিসটা পারবেন আমি যতটুকু দেখাইলাম উপস্থাপন করতে?